অবশেষে লাইনে এসেছে জনাব তারেক রহমান। ধানের শীষে যখন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হায় এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রদেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। ফ্যামিলি কার্ড না দিয়া সাদাবাজি থেকে বাঁচার একটা কার্ড দিতে পারেননি আপনারা। চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধারণ নজিরবিহীন পদক্ষেপ, কিন্তু বিএনপির কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তো দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন, কেননা আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু আলোচনা আজকে আপনাদের সাথে আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। সবকিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো কথা কেন, চলুন মূল নিউজে চলে যাই। যাবার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধারণ নজিরবিহীন পদক্ষেপ, কিন্তু বিএনপির কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস সরকার যথেষ্ট আন্তরিক ছিলেন এবং এখন আছেন, কিন্তু তাদের কথা প্রশাসনের একটা অংশ শুনছে না, পুলিশ শুনছে না, সেনাবাহিনীর একটা অংশ শুনছে না। উপদেষ্টা পরিষদের মধ্যে যারা বিএনপির দালাল, তারা পরিবেশ নষ্ট করার জন্য দায়ী। তারা সুষ্ঠু এবং কারচুপি নির্বাচন করছে। দর্শক, এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার কি করেছে, তাদের কি প্রস্তুতি, আমি আপনাদেরকে জানাবো। যে এত কিছুর পরও চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকারের যে প্রস্তুতি, বাংলাদেশে রক্ত ঝরছে, লাশ পড়ছে, এদেশে নারী নির্যাতন হচ্ছে, নারীদের কোপানো হচ্ছে, তাদের পোশাক খুলে নেওয়া হচ্ছে, বর্বর নির্যাতন চালানো হচ্ছে তারেক রহমানের পরিকল্পনায়। তারপরও ইউনূস সরকার ওয়াজ আন্তরিক যে তারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারেনি। কয়েক মাস যাবৎ তারেকের গুন্ডা বাহিনী ঢালাওভাবে নারীদের উপর হামলা করছে, নারী নির্যাতনকারী একটা দল, এবং ওরা ওদের বউকেও পিটায়। কিন্তু এই ফৌজদারি অপরাধের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু করতে পারেনি, কিছু করতে পারেনি, করতে হবে। এর মানে এই নয় যে আমরা পিছু হব। এখন নির্বাচন না হলে বিএনপিরই লাভ, কারণ তারা তাদের পরাজয় লজ্জা ঢাকতে পারবে। দেখেছেন না, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে তারেক। কেন? পরাজয়ের লজ্জা ঢাকতে। এইভাবে পরাজয়ের লজ্জা ঢাকতে জাতীয় নির্বাচনও বন্ধ করে দিতে চায় বিএনপি। আর এই জন্যই দেশে লাশের রাজনীতিতে মেতে উঠেছে বিএনপি। তারা নিজেরা নিজেদেরকে হত্যা করে এখন প্রতিপক্ষকে হত্যা করা শুরু করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রথম শহীদ জামাত নেতা, নির্বাচনী প্রচারণায় তাকে টার্গেটেডলি ঠান্ডা মাথায় তারেক বাহিনী, তারেকের লেলি দেয়া গুন্ডা বাহিনী হত্যা করেছে। এটা তারেকের নির্দেশ ছিল। তারেক রক্ত খেতে বাংলাদেশে এসেছেন। এই সামরিক পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ওভারঅল আন্তরিক এটা মনে হলো, সেনাবাহিনী কিছুটা হলো আগের চাইতেও নিরপেক্ষ মনে হলো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করতে চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা ধ্বজভঙ্গ এক উপদেষ্টা, তার বডি ল্যাঙ্গুয়েজই স্মার্ট না। দেখলে মনে হয় ঘুমান, অথবা চেহারা দেখলে মনে হয় কি বলবো, চেহারার মধ্যে যে একটা ভাইব্রেন্ট ভাব থাকে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা মোবিলিটি থাকে, এটা তার মধ্যে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক দক্ষ লোক, মেধাবী, জ্ঞানী, আমি চিনি তাকে, জানি, এবং অত্যন্ত সৎ লোক বটে, কিন্তু বিএনপির দালাল। সমস্যা হচ্ছে এটা, এখানে ঝামেলা করছে বিএনপি। আর বিএনপি দালালি কেন করবেন? এই বিএনপি দালালি করতে যেই তাকে এখন ওই একটা রোগ আছে না, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপিটেশন না কি যেন, তাকে দেখলে মনে হয় যে এই কোষ্ঠকাঠিন্য হয়েছে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা চাদ্রেল পোস্ট, যেই পদে যিনি যান তার মাথা উলে যায়, এটার জন্য তিনি এটা ডিজার্ভ করে না। আমি তো মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো উচিত ছিল মোস্তফা সরোয়ার ফারুকীকে, বুঝিয়ে দিতেন যদি নতুন কাউকে না নেন। ডক্টর খলিল রহমানকে সেট করা হয়েছিল, ঠিক করা হয়েছিল, শপথ হবে, শপথের জন্য চিঠি দেওয়া হয়েছে যে ডক্টর খলিল রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হবেন, কিন্তু বিএনপি ঠেকিয়ে দিয়েছে। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে এখন আমার দেশের নারীদের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করে, একের পর এক তাদেরকে লাঞ্ছিত করে, শারীরিকভাবে আঘাত করে, তাদেরকে কোপায়, মাথার উপর কোপায়। আপনি চিন্তা করেছেন এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে?
ইউনূসের আমি দোষ দিচ্ছি, কারণ ইউনূস চেয়েছিলেন কিন্তু বিএনপির চাপে পারেনি। এই জন্য বিএনপির কথা শোনা এটি ছিল ভুল। কিসের বিএনপি? সব সোজা করে দিতে হবে। জামাত কোথাও অন্যায় করলে তাকেও সোজা করে দিতে হবে, আইন প্রয়োগ করতে হবে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক ভালো। এই যে কথা, এটি তো ইতর শ্রেণীর স্বরাষ্ট্র উপদেষ্টাদের মতো হয়ে গেল। প্রত্যাশার চাইতে ভালো, এটা মানে কি? প্রত্যাশার চাইতে ভালো হলে এই নারীদের উপর হামলা হয় বাংলাদেশে? আপনি দুর্বলতা স্বীকার করেন, না করছেন না। তবে যত সমস্যা এগুলো বিএনপির কারণে। স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্যর্থ, এটাও বিএনপির কারণে। কিন্তু সমস্যা যে বিএনপির কথা শুনবে কেন? জনগণকে, ইউনূসের কথা ছিল যে জনগণকে জানিয়ে দিয়ে তিনি জনগণকে সাথে নিয়ে দায়িত্ব পালন করবেন। ইউনূস জনগণকে জানিয়ে দিয়ে বলুক যে আমরা কাজ করতে চাই, কিন্তু বিএনপি এভাবে কাজ করতে চায় না, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করবো, এটা আমার কাজ। কিন্তু এটা বিএনপি বাধা দিয়ে এই রানিং যিনি আছেন বিএনপি দালাল, তাকেই রেখে দিয়েছেন। আর আমি নতুন জায়গায় সেট করেছি খলিলুর রহমান, তাকে বসতে দেয়নি বিএনপি, তারেক রহমান থেট দিয়েছে। এটা জাতিকে জানিয়ে দিন। এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত সর্বোচ্চ। হ্যাঁ, অনেক প্রস্তুতির কথা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটা আশাব্যঞ্জক এই খারাপ পরিস্থিতির মধ্যেও। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারে নির্বাচনের প্রতিটি কেন্দ্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হ্যাঁ, এগুলো ঠিক, যে অতীতে যে কোনো সময় চাইতে সুষ্ঠু নির্বাচন করার প্রস্তুতি পদক্ষেপ, এগুলো ভালো। যে আধুনিক ব্যবস্থাপনা, যেমন এখানে যেটা বলা হয়েছে, প্রতি সেন্টার সুরক্ষা অ্যাপ চালু থাকবে, এটা তো আগে কেউ কল্পনা করতে পারতো না। তবে আপনি অ্যাটলিস্ট ডকুমেন্টেশন করতে পারবেন এবং প্রতিকার চাইতে পারবেন। তো এ থেকে যেটা বোঝা যায় যে এখন পর্যন্ত যে সরকারের সক্ষমতা, তাতে সুষ্ঠু নির্বাচনের কোনো গ্যারান্টি নেই। কিন্তু নির্বাচনের কারচুপি হলে ওইটা ধরা যাবে, অ্যাপস সিসি ক্যামেরা থাকবে, এবং ওইটা ধরার পরে কারচুপি যারা করবে তারা ক্ষমতা আসতে পারবে না, তারা জিতলেও তাদের ক্ষমতায় বসতে দেওয়া হবে না, এটা হতেই দেবে না। এর মানে কারচুপি একটা প্রতিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা তো চাই যে কারচুপি মুক্ত নির্বাচন, কারণ কারচুপির মাধ্যমে নির্বাচনটা হয়ে গেলে ওই নির্বাচন তো বাতিল করতে হবে, তাহলে লাভটা হলো কি এত টাকা খরচ করে? এছাড়া ড্রোন নজরদারি চালু থাকলেও সব কেন্দ্রে ড্রোন থাকবে না। প্রতিটি কেন্দ্রে 10 জন করে আনসার থাকবে, এর মধ্যে 6 জন পুরুষ, 4 জন মহিলা, এদের মধ্যে আবার 3 জন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স, থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি খুবই ভালো, কোথাও কোনো ঘাটতি নেই। তাহলে এই নারীদের উপর নির্যাতন, জামাত নেতাকে হত্যা, কুপিয়ে জখম, দেশব্যাপী জামাতের উপর হামলা, এটা কি জিনেরা এসে করে গেছে? হ্যাঁ, প্রস্তুতি আছে, এটাও ঠিক। আবার এই কাজগুলো বিএনপি করছে, এটাও ঠিক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির দালাল হওয়ার কারণে কিছু বলতে পারছে না, এটা হচ্ছে আসল কথা। অতএব দর্শক, আপনাদের জন্য এটাই বলতে চাই যে বাংলাদেশে কি চলছে, কিভাবে চলছে, এর সমাধান কি, দায়ী কারা, এটা যদি সবকিছু আপনি বুঝে শুনে আপনি না সুনাগরিক হিসাবে একটা সিদ্ধান্ত নিতে চান, বিএনপিকেই আপনাকে দায়ী করতে হবে। ইউনূস সরকার যতটা ব্যর্থ, সেটাও বিএনপির কারণে। বিএনপি হাসিনা বিরোধী দল ছিল, মজলুম দল ছিল, বিএনপিকে যদি বেধড়ক পেটায় তখন আবার বিএনপি আন্দোলন করবে। সরকার এটা একটা সীমাবদ্ধতা যে বিএনপির বিরুদ্ধে কার্যকর অ্যাকশন নিতে পারছে না, কারণ বিএনপিকে পেটালে বড় বড় নেতাদের ধরলে আবার তারা বলবে যে এই তো আওয়ামী দোষর হয়ে গেছে। জনাব তারেক রহমান সাহেব আজকে হার পক্ষে অবস্থান নিয়েছেন এবং হাকে জয়যুক্ত করার জন্য উনার নেতাকর্মীকে পাবলিকলি নির্দেশ দিয়েছেন। পাবলিকলি মনে রাখবেন, আমরা প্রথমেই আমার চ্যানেল নিউজ বাংলা, এম রহমান মাসুম এবং প্রবাসীদের পক্ষ থেকে ওনাকে সবাইকে, পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ওনার এই অবস্থানের জন্য। ইট ইজ ডেফিনেটলি লেট, বাট লেট ইজ বেটার দেন নাথিং। It's a belated decision. Does it cost anything? Did it cost them anything? It did, definitely. বিএনপির এই লেট অবস্থান মানে অবস্থানের জন্য, বিশেষ করে ইন রিগার্ডস টু ইয়েস বা হা গণভোটের রেফারেন্ডামে, ডেফিনেটলি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভোট পাওয়ার ক্ষেত্রে। ডেফিনেটলি এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। প্রশ্ন হলো যে এটা কি জনগণের চাপে এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা? ইট মে বি। This is where and how the power of people, power of citizens implemented around the world. যখন আপনি পাওয়ার দেখাবেন, মানে জনগণের পাওয়ার, যেটা জনগণের পাওয়ারের উপরে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল বা নেতা বা নেত্রী নয়, এবং সেটা প্রমাণ হয়েছে। আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি এটা বিএনপির অবস্থানটা প্রথম থেকেই হার পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল। এটা ডেফিনেটলি এটা এক ধরনের ভ্যাকিউম এবং এক ধরনের ডিসক্রিপেন্সি তৈরি করেছে মানে এই ক্ষেত্রে। কিন্তু এটা বিএনপির নিশ্চয়ই রাজনৈতিক সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল এটাকে এত দেরিতে এটাকে মানে বলা। বিএনপির অনেকেই নেতাকর্মী তারা কেন, আমরা অনেক দেয়ার আর মেনি রিজনস ওয়াই তারা নার পক্ষে, রাইট? তারা মনে করেন, ফার্স্ট যে কারণটা আমি দেখলাম, প্রথম কারণটাই হলো তারা মনে করেন না, মানে হা মানে জামায়াত ইসলামী, বুঝবেন আপনি, হা মানে জামায়াত ইসলামী। এবং তারা আরো দেখেছেন যে আওয়ামী লীগকে খুশি করতে, জাতীয় পার্টিকে খুশি করতে, ভারতকে খুশি করতে তারা হার বিপক্ষে অবস্থান নিয়েছেন। বাট ইট ডাজন্ট ওয়ার্ক, এটা তারা দেখেছেন। কারণ জনগণ হার পক্ষে, আমরা হার পক্ষে। কেননা হাই আগামীর বাংলাদেশ, হাই নির্ধারণ করে দিবে আগামীতে কেমন বাংলাদেশ আমরা চাই। আমরা কি আরো ফেসিবাদ দেখতে পাবো কিনা বাংলাদেশে, লুটপাট, জুচ্ছুরি, প্রতারণা, সন্ত্রাস, চাঁদাবাজি, এটা কি প্রাতিষ্ঠানিক রূপ নিবে কিনা, সেটা হা এবং ন্যায়ের উপর নির্ভর করেছে। আমরা বলছি বারবার যে
1971 পরে, লেডিস এন্ড জেন্টলম্যান, 1971 পরে 54 বছর পরে জীবনে রাজনৈতিক দলগুলো যে অপরচুনিটি আপনার জন্য সৃষ্টি করতে পারে নাই, এই ইন্টারিম গভর্নমেন্ট সেটা করেছে। সেটা হচ্ছে হ্যাঁ এবং না। ভোট কাকে দিবেন আমি কোনো দলের পক্ষ হয়ে প্রচারণা করতেছি না এই মুহূর্তে, যেহেতু আমি নিউট্রালি অবস্থান করতেছি এই মুহূর্তে। জাতীয়তাবাদী মানে সব মানে শক্তি, আমি সবাইকে জাতীয়তা, আওয়ামী লীগের বাইরে সবাই জাতীয়তাবাদ আমি মনে করি, এটা হচ্ছে বারম লাইন। সো বিএনপির ক্যাবনে ভোট দেন, ফ্যান্টাস্টিক। আমারও বিএনপির ভিতরে আমার পছন্দের প্রার্থী আছে। আমি বলতে গেলে আপনাদেরকে আমি বলি, আমি টাকা পয়সা দিয়েছি ইলেকশনের এই মানে ফান্ডে, তাদের হোক 10,000 15,000, কারণ এটা মানে ওয়াই বিকজ ভালো প্রার্থী। এটা আমরা নিজে একজনকে তো আমরা লবিং করে নিয়ে এসেছি, সত্য কথা বলি আমি আপনাদেরকে। বিএনপি প্রার্থী উনি, বিএনপির পক্ষের মানুষ। কেন আমরা চাই এই ভালো মানুষগুলো অবশ্যই এখানে তাদেরকে যেতে হবে। জামাতের আছে, জামাতের প্রার্থী আছে, আপনি দল হিসাবে আপনি জামাতকে নিশ্চয়ই পছন্দ করেন, তাদের মানুষ আছে ভালো ভালো, তাদেরকেও ভোট দেন, নট এ প্রবলেম। এনসিপি আছে। এখন প্রশ্ন হলো এই জায়গাতে যে আপনি কিন্তু হার ক্ষেত্রে আমি কিন্তু মানে আমার দল আমার দল বাংলাদেশ, আমি এখানে কোনো আমার আর আমি নিরপেক্ষ থাকার আমার কোনো সুযোগ নেই। এতে যদি আমার ব্যক্তি যিনি আছেন পছন্দের ব্যক্তি, উনি যদি হার বিপক্ষে অবস্থান নেন, আমি তার বিপক্ষে যেতে বাধ্য, মুখ খুলতে বাধ্য। এখানে কোনো ক্ষমা করা হবে না, এটা আমি আগে বলেছি। কেন আমি মনে করি, বিশ্বাস করেন, আমি জানি এখানে সমস্যার সৃষ্টি হয়েছে কিভাবে, এটার জন্য আমি জামাতকে দুষবো। হ্যাঁ, কেন মনে করেন বিএনপি এটা জামাতের দল? এটা জামাতের না। সুশাসনের কথা বললে জামাতের পক্ষে যায় কিভাবে? তাহলে আপনারা কি সুশাসনের বিপক্ষে? এই প্রশ্নটা তো আমি করতেই পারি আপনাদেরকে। প্রথম কথা হলো, হাই আগামীর বাংলাদেশ। আমি আওয়ামী লীগের যারা কেউ যদি থেকে থাকেন আজকে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আছে এখানে, শুনে যাবেন মনোযোগ দিয়ে। আপনাদের অস্তিত্ব রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে আমাদের বক্তব্য শুনবেন, কাজে দিবে। আর যদি শোনেন না, মানে আপনার নেতৃত্ব কারোর কথা শুনতো না, ধ্বংস হয়ে গেছে, ব্যাগ এন্ড ব্যাগেজ, a destruction, a pure and complete destruction for Awami League during that time. Yes, কারণ দল ক্ষমতা থেকে খালি যায় নাই, দলের অস্তিত্ব সংকটে পড়েছে, দল নিষিদ্ধ হয়েছে, দলের প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আরো যারা আছেন কমসে কম 50 জন মৃত্যুদণ্ডের মানে অপেক্ষা করতেছেন, এটা পাবেন সবাই করে। এটা অপরাধ করেছেন, এটা যতই আপনি চাপাবাজি করেন না কেন, মুখের মানে জোর দেখান না কেন, কাজ হবে না। বিকজ আপনি অপরাধ করেছেন, আপনি মানুষ মেরেছেন, আপনি লুটপাট করেছেন, আপনি খুন করেছেন, আপনি গুম করেছেন, আপনি রাষ্ট্র অনাচার সৃষ্টি করেছেন, আপনি সব অপরাধের দায় আপনাকে নিতেই হবে। এগুলো আপনি বললে হবে না, এটা পৃথিবীতে এভাবে চলে না। এই জন্য প্রত্যেকটা উন্নত দেশ এবং দেশ কিন্তু মুখ বন্ধ করে বসে আছে, আওয়ামী লীগের বিষয়ে মুখ খুলতে পারতেছে না, কেননা তারা জানে তাদের চোখের সামনে এই অপরাধগুলা করা হয়েছে। পার্টিকুলারলি আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশ বা ইন্ডিয়ার মতো দেশ, ইন্ডিয়া যদিও নেকেডলি আওয়ামী লীগের স্পন্সর, এবং এই আওয়ামী লীগের স্পন্সরের কারণেই তারা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। 96-এর আওয়ামী লীগ এতটা দুর্বিষহ এবং কোন ডেঞ্জারাস ছিল না, তারা কিছু ফেইলিয়ার ছিল, বাট দে ওয়াজ প্রিটি মাচ সিমিলার টু বিএনপি। বাট আমি আপনাদেরকে বলি, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি ধন্যবাদ এবং প্লিজ এনজয় অ্যান্ড সেলিব্রেট। বিএনপি এটার পক্ষে রয়ে গেল কোনটা, রয়ে গেল আরেকটা ডোমেস্টিক মানে পলিটিক্যাল পার্টি, তার নাম হচ্ছে জাতীয় পার্টি। নাও জাতীয় পার্টি আমি মনে করি 2-1 দিনের ভিতরেই হার পক্ষে অবস্থান নিতে বাধ্য হবে। বিএনপির তারেক রহমান সাহেবের বর্তমানে এই অবস্থান পরিবর্তনের কারণে কোথায় গেল, আমি মনে করি এটা শুভবুদ্ধির উদয় হয়েছে এবং এটা একটা গ্রেট ডিসিশন নিয়েছেন। মানে দেরিতে হলো, মানে হার পক্ষে সুস্পষ্টভাবে অবস্থান নিয়ে, না হলে এই ইলেকশনে মারাত্মক ধরনের বিপর্যয় ডেকে আনতো এই হার বিপক্ষে অবস্থান নেওয়া। আমি দেখেছি মাঠ পর্যায়ে বিএনপির অনেকে আমাদের ভাই বন্ধুরা, তাদের সাথে একটু দূরত্ব বেড়েছে, তারা মনে করেন যে হ্যাঁ মানে জামায়াত, এবং তারা পোস্ট দিয়ে যাচ্ছেন। আমি গর্ব করে বলতে পারি, মানে আমি হার পক্ষে, কিন্তু আপনি হার পক্ষে গর্ব করে কেন বলবেন? এই হ্যাঁ আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি 54 বছরে যা জীবনে কল্পনা করতে পারেন নাই রাষ্ট্র ব্যবস্থায়, তার ইঙ্গিত দিচ্ছে এবং এটার ইন্ডিকেশন, এবং দিস ইজ দ্য বিগিনিং। ইফ ইউ ভোট ফর ইয়েস ইউ ক্যান গেট দ্যাট। আমি প্রবাসীদের উদ্দেশ্য সেটা আমি বলতে চাই। ফর এক্সাম্পল, আপনারা যারা প্রবাসী আছেন, বছরের পর বছর মধ্যপ্রাচ্যে থাকেন, ঠিক মতো দেশে যেতে পারেন না, সন্তান মানে আপনি যখন এসেছিলেন সন্তান তখন অস্তিত্ব ছিল না, আসার পরে শুনছেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট, নাও সন্তান বড় হয়েছে, দেশে যেতে পারেন না, সন্তানের মুখ দেখেন না ঠিক মতো, বউয়ের সাথে দেখা হয় না, বিদেশে আসেন, দেখেন আপনি। কিন্তু আপনি যদি ভোট দেন ইয়েসে, তাহলে সেটা কি হবে, আপনি প্রতি 2 বছর পরে পরে দেশে যদি না যান, আপনার মানে যেতে পারবেন। কিভাবে যেতে পারবেন? কেন আপনি যেতে পারেন না? বিকজ আপনার টাকা খরচ হয় পরিবারের তলে। আপনি কল্পনা করেন বিষয়টা, তাহলে আপনি কেন এখন যেতে পারবেন? আমি আপনাকে বলি, এই যে ধরেন প্রবাসীদের সবচেয়ে বড় বিপদ কোনটা? সবচেয়ে বড় বিপদ হলো পরিবারের মানুষের অসুখ বিসুখ লেগে থাকে, এদের যে 1 টাকার জায়গাতে 1000 টাকা যায়, এটা খরচটা কুলাতে আপনার বেতন লিমিটেড সীমাবদ্ধ, আপনি হিমশিম খান। হ্যাঁ জয়যুক্ত হলো কি হবে? সুশাসন নিশ্চিত হবে,
accountability and transparency will be established, then what's going to happen? It's going to happen is that ওষুধ চুরি বন্ধ হবে হসপিটালের, ডাক্তার চাইলে যা ইচ্ছা তা করতে পারবেন না, আপনার এটা নর্মাল ডেলিভারি হবে, জোর করে সিজার করতে পারবেন না, বিকজ দ্যার ইজ এন চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা একটা ইনভেস্টিগেশন চলে যেতে পারে, বিচার বিভাগ কাজ করবে, তখন চেক অ্যান্ড ব্যালেন্স আসবে, মানে এরা বয়ে বিত সন্ত্রস্ত থাকবে, কারণ চাইলেই বিচারপতিকে ট্রান্সফার করা যাবে না, যেহেতু এটা সুশাসনের প্রথম গ্যারান্টি দিচ্ছে এই হার। এবং এটা আপনারা কল্পনা করতে পারেন না এতদিন, আপনারা যে মনে করেছেন বা যে বাংলাদেশ এতদিন দেখতেছেন বা দেখেন বর্তমানে, দিস ইজ সুশাসনের 1% বাংলাদেশে নাই। এখন কল্পনা করেন যে আপনি পুলিশের কাছে গেলেন, পুলিশ আসলো, এসে তদন্ত করে দেখলো এই তো মানে শফিক সাহেবের সাথে তো এই কাজটা অন্যায় করা হয়েছে, রিপোর্টটা কোথায় গেল? মনে রাখবেন যে ফার্স্ট লাইন অফ গেটিং জাস্টিস ইজ দ্য পুলিশ। এখন পুলিশ যদি এই তদন্ত রিপোর্টটা সঠিকভাবে দেয়, কোনো টাকা পয়সা লাগে না। আপনি দেখেন আপনার পক্ষে তো জাজমেন্ট চলে আসছে, ইটস এ ম্যাটার অফ টাইম, পরবর্তী সময়ে মানে কখন এটা যাবে। বিচারপতি দেখলো পুলিশ তো তদন্ত করে পেয়েছে, কি পেয়েছে যে এটা তো তার প্রতি অন্যায় করা হয়েছে, এর বিপক্ষে গেল। দেখেন আপনি বিচার কিভাবে এস্টাবলিশ করেন। আপনার হসপিটালে গেলেন, আপনার ওষুধ চুরি হয়, আপনার বেড আছে, তারপরে আপনাকে টাকা না দিলে বেড দেয় না। আপনি দেখেন, এবং দ্রব্যমূল্যের দাম, আপনি যে এখন খরচ করতে মাসে 10,000 টাকা আপনার পরিবারে, তখন এটা নেমে আসবে 4,500 টাকা, 6,500 টাকা আপনার সেভ। এই 6,500 টাকা আপনি কম পাঠাতে পারবেন, একসময় আপনি দেশে আসতে পারবেন। এর মানে কি, আপনার যে খরচটা আছে অর্ধেক সব জায়গায়, মানে তখন সিন্ডিকেট করা যাবে না। সিন্ডিকেট করলে মানে আপনি গিয়ে, আমি হাইকোর্টে গিয়ে আমি রিড করতে পারবো, দিলে ইনোভার সোয়াবিনের তেল যদি মানে প্রতি লিটার সোয়াবিন যদি উৎপাদন হয় 25 টাকায়, তাহলে আমি 110 টাকা কেন দেবো মাননীয় আদালত? তো উনি বললেন যে ঠিক আছে, আমরা দেখি তো এটা বিষয়টা, দিলেন একটা ইনভেস্টিগেশন মানে ব্যবস্থা করে, এটা খুঁজে দেখলো সিন্ডিকেট এরা করে, লেটস অ্যারেস্ট দেম, দ্যাটস ইট। এদেরকে ডেকে নিয়ে আসে, এদের উপর জরিমানা করে দিলেন। এটা যখন আসবে, এটাকে বলে সুশাসন, অর্থাৎ অন্যায় বিচার রাষ্ট্র প্রতিষ্ঠানগুলা ইন্টারভিন করবে, জনগণের স্বার্থ প্রোটেকশন করবে, প্রোটেক্ট দিবে, এটাকে বলে সুশাসন। যদি এটা নিশ্চিত করতে পারেন, আপনি কল্পনা করতে পারছেন আপনার কোথায় যায়, আপনার মানে আপনার জীবনটা কতটা সহজ হয়ে যায়। দ্যাটস ওয়ার ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো জয়যুক্ত হয়েছে। এখন ভিতরে অনেকে বলছেন যে ভাই, আপনারা এটাও বলতেছেন যে তারেক রহমান বাহিরে বলছেন, ভিতরে তো উনি বলবেন যে নার পক্ষে দেন আপনি। আমরা এটা দেখবো না, আমরা দেখবো উনি হার দিতে বাধ্য হয়েছেন বা উনি দিয়েছেন, দুটোই বলতে পারেন আপনি, হয় বাধ্য হয়েছেন অথবা উনি দিয়েছেন। আমরা ওনার হার পক্ষে দিয়েছেন উনি নিশ্চয়ই। এবং যদিও আমরা এটা মনে করি যে বিএনপির এই হাঁ এবং নাতে সিদ্ধান্ত নেওয়ার যে মানে এই সময় ক্ষেপণ, এটা দ্বারা ইনকম্পিটেন্সি বোঝায়, মানে রাজনৈতিক মানে দলের নীতি নির্ধারণী ব্যবস্থা। অর্থাৎ আপনি গুরুত্বপূর্ণ জিনিস ডিটারমিনেশন করার বা ডিটারমাইন করার মানে এই মুহূর্তে 100% কম্পিটেন্সি বা সক্ষমতার অভাব এখানে আছে ডেফিনেটলি। কারণ এই জিনিসটাকে প্রথমেই এটাকে অ্যাড্রেস করে একদম ডাইরেক্টলি হার পক্ষে অবস্থা নেওয়া উচিত ছিল, বাট এটা লেট ডেফিনেটলি, এবং এটা করা হয়েছে ডেফিনেটলি। আমি মনে করি এটা একটা মিস্টেক। এটা বিএনপির কয়েকটা ভুল, এর মধ্যে একটা ভুল হচ্ছে ফজলুর রহমানকে মানে নমিনেশন দেওয়া। ফজলু 71-এর স্লোগান দিয়া মানে 25 থেকে 30% ন্যাশনাল ভোট নষ্ট করে ফেলছে, মানে ফজলু পাগলার কথা বলছি আমি। আচ্ছা, কারণ উনি কোনো রাজনীতিবিদ না, উনাকে রাজনীতিবিদ মনে করবেন না, আপনারা অনেকেই রাজনীতিবিদ মনে করেন। আমি উনাকে রাজনীতিবিদের দ্বারে কাছেও আমি ফেলতে পারি না। আমি মনে করি উনাকে একটা মিথ্যা ন্যারেটিভ প্রচারণার দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, বন্ডুল করা ব্যক্তি, এবং দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কাজে উনি লিপ্ত। তারপরে হয়তো উনি পাশ করবেন, এমপি হতে পারেন। কারণ এই যে কিশোরগঞ্জ ইটনা মইনের খুব লেখাপড়াহীন মানুষ এরা, এবং অসহায় এবং একদম গরিব মানুষ এরা অনেকেই। আমি জানি এখন কি পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু এরা নিশ্চয়ই মনে করবেন অনেক বড় নেতা, সামথিং লাইক দ্যাট। বাট বাস্তবতা হলো উনি কোনো রাজনীতিবিদের দ্বারে কাছে নাই। আপনি দিতে পারেন, তবে আপনার সন্তানকে ভবিষ্যতে বিপদগ্রস্ত ব্যবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য ফজলুর রহমান একাই মানে যথেষ্ট। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।